বরিশাল ক্যাডেট কলেজের নবম শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। করোনার এই ক্রান্তিকালে তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এটি একটি সংক্রামক ভাইরাস যা ইতোমধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তবে আসার কথা হলো, আক্রান্তের তুলনায় মৃত্যুর হার খুবই কম। এজন্য আমাদের আতঙ্কিত না হয়ে আরো সচেতন হতে হবে। আমাদের আশাবাদের সবচেয়ে বড় উৎস, ইতোমধ্যে রাশিয়া কর্তৃক এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। করোনা মুক্ত স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। আমরা এবারে পাঠ পরিস্থিতি জেনে নেব, তবে তার আগে করোনা ভাইরাস সম্পর্কে একটি সচেতনতামূলক ভিডিও দেখি। সবাইকে ধন্যবাদ। এবারে আমরা পাঠ পরিস্থিতি জেনে নিই। তোমরা তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ বইটির একটি প্রচ্ছদ দেখতে পাচ্ছ। আমরা এই বই থেকে প্রথম অধ্যায় চতুর্থ পরিচ্ছেদের তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি সম্পর্কে জানবো। আর এটি সন্ধির উপরে তৃতীয় ক্লাস। তাহলে আমাদের আজকের পাঠ তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি। এবারে আমরা জেনে নেব আজকের আলোচ্য বিষয়। আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে তৎসম শব্দের সন্ধি, তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা ও নিয়ম, বিশেষ নিয়মে সাধিত তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি। এরপরে আমরা আলোচনা করব নিপাতনে সিদ্ধ তৎসম শব্দের সন্ধি। শিখন ফল, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখবে সেগুলো হচ্ছে তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা সহ উদাহরণ ব্যাখ্যা করতে পারবে, তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে। এরপরে বিশেষ নিয়মে সাধিত তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো ব্যাখ্যা করতে পারবে। সর্বশেষ নিপাতনে সিদ্ধ তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো ব্যাখ্যা করতে পারবে। তৎসম শব্দের সন্ধি, এটি নিয়ে আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছি, তবে তারপরও তোমাদের জানা সুবিধার্থে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। তৎসম শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো তৎ এবং সম। তৎ শব্দের অর্থ হচ্ছে তার, আর সম শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান। এখানে তার বলতে সংস্কৃত ভাষাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সংস্কৃতের সমান। তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষার যেসব শব্দ অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেসব শব্দের যে সন্ধি হয় তাকে বলে তৎসম শব্দের সন্ধি। তৎসম শব্দের সন্ধির প্রকারভেদ। বাংলা ভাষায় তৎসম শব্দের ৩ ধরনের সন্ধি হয়। কি কি? সেগুলো হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তৎসম শব্দের স্বরসন্ধি সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। মূল পাঠে প্রবেশ করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো এখানে দেয়া রয়েছে। এটি তোমাদের এর আগেও একবার দেখিয়েছিলাম।
তোমাদের সুবিধার্থে আবার এই চিত্রটি তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে অঘোষ এবং ঘোষ ধ্বনি কোনগুলো সেগুলো দেয়া আছে। অঘোষ ধ্বনি হচ্ছে বর্গের 1 এবং 2 নম্বর যে সারি আছে এগুলো হচ্ছে অঘোষ। 3, 4 এবং 5 নম্বর যে সারিগুলো রয়েছে, সারিতে যে ধ্বনিগুলো রয়েছে এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। এরপরে 1 নম্বর এবং 3 নম্বর সারিতে যে ধ্বনিগুলো রয়েছে এগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। 2 নম্বর এবং 4 নম্বর যে সারিতে ধ্বনিগুলো রয়েছে এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আর 5 নম্বর সারিতে যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। আমাদের আলোচনায় এই শব্দগুলো আসবে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ। এই কারণে তোমাদের এই চিত্রটি আমি দিয়েছি এখানে। এরপরে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে। ব্যঞ্জন সন্ধি কাকে বলবো আমরা? ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনের নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যেমন আমরা কিছু উদাহরণ দিলে এখানে স্পষ্ট হবে আরো। যেমন এখানে দেয়া রয়েছে দিক যোগান্ত। এখানে দিক শব্দের শেষে খেয়াল করো, এখানে কয়ের নিচে হর্ষ চিহ্ন রয়েছে। হর্ষ চিহ্ন যে বর্ণের নিচে থাকে ওই বর্ণের সাথে যে স্বরধ্বনিটি থাকে ওই স্বরধ্বনিটি এখানে আর থাকে না। মানে হর্ষ চিহ্ন থাকলে বুঝতে হবে ওই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনি নেই, আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে এখানে স্বরধ্বনি আছে। তাহলে এখানে দিক শব্দটা যদি আমরা বিবেচনায় নিই তাহলে এখানে যোগ চিহ্নের আগে রয়েছে প অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি, আর যোগ চিহ্নের পরে রয়েছে স্বরধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনির একটা সংজ্ঞা বলা হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির সাথে যদি স্বরধ্বনি থাকে সেক্ষেত্রেও সেটা ব্যঞ্জন সন্ধি হবে। এরপরে দ্বিতীয় যে কথাটি বলা হয়েছিল সংজ্ঞায় সেটি হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি। এখানে দেখো কথা শব্দের শেষে কি রয়েছে? আ স্বরধ্বনি। আর ছলে এই শব্দের শুরুতে রয়েছে ছ, এটি একটি ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি যখন মিলিত হয় তখনও কিন্তু ব্যঞ্জন সন্ধি হতে পারে। এরপরে তৃতীয় যে কথাটি বলা হয়েছে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ যোগ চিহ্নের আগে এবং পরে ব্যঞ্জন ধ্বনি থাকলে সেটিও কিন্তু ব্যঞ্জন সন্ধির উদাহরণ হিসেবে আমরা জানব। এখানে সৎ এবং জন এই দুটো শব্দেই খেয়াল করো। এখানে সৎ শেষে ত রয়েছে। এই খণ্ড ত কিন্তু মূলত তয়ের নিচে হর্ষ চিহ্ন দিলে যেরকম উচ্চারণ হয়, অর্থাৎ তয়ের সাথে যে স্বরধ্বনিটি রয়েছে এটি ছাড়া যখন আমরা উচ্চারণ করি তখন যেরকম উচ্চারণ হয় খণ্ডতয়ের উচ্চারণ কিন্তু ঠিক সেরকমই। অর্থাৎ এখানে সৎ শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি ত রয়েছে এবং জন এই শব্দের শুরুতে রয়েছে কি বর্গীয় জ, এটিও একটি ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ দুটো ব্যঞ্জন ধ্বনি মিলে যখন সন্ধি হয় তখনও কিন্তু সেটা ব্যঞ্জন সন্ধি। এবারে আমরা নিয়মগুলো একে একে আলোচনা করব। ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি এগুলোর যে নিয়মগুলো আছে আমরা একে একে আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে যে ক চ ট ত প এগুলো কিন্তু অঘোষ অল্প প্রাণ ধ্বনি, অর্থাৎ প্রথম সারির যে ধ্বনিগুলো রয়েছে স্পর্শ ধ্বনির মধ্যে সেগুলো হচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি। তো এই ক চ ট ত প এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ জ ড দ ব, অর্থাৎ বর্গের তৃতীয় যে সারিতে ধ্বনিগুলো রয়েছে সেগুলো হয়। তবে এই ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে, ড এর ক্ষেত্রে অনেক সময় ডয় বিন্দু রও হতে পারে। আর কি হবে? পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হবে। যেমন দিক যোগন্ত দিগন্ত, এখানে দিক শব্দের শেষে কি রয়েছে? প, আর তারপরে কি রয়েছে? অস্বরধ্বনি। তাহলে আমাদের যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে যে ক চ ট ত প এগুলোর পরে যখন স্বরধ্বনি থাকে তাহলে এই ক এর পরিবর্তে কি হবে? গ, অর্থাৎ ক বর্গের যে ধ্বনিগুলো রয়েছে, ক হচ্ছে প্রথম ধ্বনি, এই বর্গের তৃতীয় ধ্বনিটি হবে। তাহলে কি হওয়ার কথা? তাহলে ক এর জায়গায় কি হবে? গ। এবং পরের যে স্বরধ্বনিটি রয়েছে এই স্বরধ্বনিটি পূর্বের ধ্বনির সাথে যুক্ত হবে। তাহলে ক এর পরিবর্তে এখানে গ হয়েছে এবং এই গ এর সাথে কিন্তু অস্বরধ্বনিটি রয়েছে। ঠিক এরকম যে আরো শব্দগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ, নিপ যোগান্ত নিজন্ত,
এরপরে স্বর যোগ আনন, স্বরানন, তৎযোগ অবধি, তদবধি, শুভ যোগ অন্ত, শুভন্ত। তাহলে এগুলো আমরা বিশ্লেষণ করলে পাই, যেমন এই যে শুভন্ত শব্দটাই ধরো, এখানে প ব্যঞ্জন ধ্বনি রয়েছে আর এরপরে স্বরধ্বনি অ রয়েছে। তো এই প বর্গের যে তৃতীয় ধ্বনি প ফ ব, 3 নম্বর যে ধ্বনিটি রয়েছে, এই প এর পরিবর্তে কিন্তু 3 নম্বর ধ্বনিটি হবে ওই বর্গের। তাহলে প ফ ব, শুভন্ত শব্দে খেয়াল করো এখানে ব হয়েছে, এবং এই ব এর সাথে কিন্তু একটি স্বরধ্বনি রয়েছে। সেই স্বরধ্বনিটি কোনটি? অস্বরধ্বনি, যেটি এখানে আমরা নিয়মে দেখেছি, যেমন পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়। এরকম আরো অনেকগুলো শব্দ রয়েছে এখানে, তোমরা নিজেরাই এগুলো চেষ্টা করবে। যেমন বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, হৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদীন্দ্র ইত্যাদি। এরপরে স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। নিয়মটি হচ্ছে এরকম যে স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব হয়, এবং এই দ্বিত্ব করার ক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল রাখবো, যদি ধ্বনিটি মহাপ্রাণ ধ্বনি হয় তাহলে দ্বিত্ব করার জন্য তার সাথে তার পূর্বে অল্প প্রাণ ধ্বনিটি যুক্ত করতে হয়। তাহলে এখানে বলছে যে স্বরধ্বনির পরে ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব হয়, তাহলে ছ এর অল্প প্রাণ কোনটি? অবশ্যই চ। তাহলে এই ছ এর দ্বিত্ব করার জন্য তার আগে ছ যুক্ত করতে হবে। যেমন এক যোগ ছত্র, একচ্ছত্র, এখানে ছ এর দ্বিত্ব হয়েছে এবং দ্বিত্ব করার ক্ষেত্রে প্রথমে চ এবং পরে ছ যুক্ত হয়েছে। কথা যোগ ছলে, কথাচ্ছলে, পরিযোগ ছদ, পরিচ্ছদ। এরকম আরো কিছু শব্দ এখানে দেয়া রয়েছে, যেমন মুখচ্ছবি, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, আচ্ছাদন, এরপরে বৃক্ষচ্ছায়া, স্বাচ্ছন্দ্যে, অনুচ্ছেদ ইত্যাদি। এরপরে 3 নম্বর যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ যোগ চিহ্নের আগে এবং পরে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে সেক্ষেত্রে সন্ধির যে নিয়মগুলো সেগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। এর মধ্যে প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে ত ও দ এর পরে চ অথবা ছ থাকলে ত ও দ এর স্থানে চ হয়। যেমন সৎ যোগ চিন্তা, এখানে কি রয়েছে? ত, এবং তারপরে কি রয়েছে? চ। তাহলে এই চ অথবা ছ যদি থাকে সেক্ষেত্রে চ হবে। যেমন সৎ চিন্তা, এই সৎ এবং চিন্তা এই দুটো মিলে কি হয়েছে? সৎ চিন্তা। উৎ যোগ ছেদ, উচ্ছেদ, এখানে দেখো এই ত কিন্তু কিসে রূপান্তরিত হয়েছে? চতে রূপান্তরিত হয়েছে, যেটি আমরা এখানে নিয়মের মধ্যে দেখছি যে ত এবং দ এর স্থানে কি হয়? চ হয়। ঠিক একই রকম বিপদ যোগ চয়, এখানে এই দ ধ্বনিটি কিসে রূপান্তরিত হয়েছে? চতে রূপান্তরিত হয়েছে। ঠিক এরকম বিপদ যোগ ছায়া, বিপদ ছায়া। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন উচ্চারণ, শরৎচন্দ্র, সচ্চরিত্র, তৎছবি, সচ্চিদানন্দ। এরপরের নিয়মটি হচ্ছে ত ও দ এর পর জ ও ঝ থাকলে ত ও দ এর স্থানে জ হয়। আগের নিয়মটা আমরা দেখেছি যে চ ও ছ থাকলে ত ও দ এর স্থানে জ হয়, আর এখানে আমরা দেখছি যে ত ও দ এর পরে যদি জ অথবা ঝ থাকে তাহলে ত ও দ এর স্থানে জ হয়। যেমন সৎ যোগ জন, সজ্জন, এখানে দ এর পরে কি রয়েছে? বর্গীয় জ। তো নিয়মে বলছে যে ত এর পরে যখন বর্গীয় জ থাকে সেক্ষেত্রে কি হবে? ত এর জায়গায় জ হবে। তাহলে পরে একটি জ রয়েছে এবং ত এর পরিবর্তেও যদি জ আসে তাহলে দুইটা জ একসাথে হবে। তাহলে সৎ যোগ জন, সজ্জন। ঠিক একই রকম বিপদ যোগ জাল, এখানে দ এর পরিবর্তে কি হবে? একটি জ আসবে, তারপরে কিন্তু জ আছেই। তাহলে এই দ এর পরিবর্তে একটি জ এবং তারপরে এই জ, এই দুটো জ মিলে কি হয়েছে? জয় জ, বিপদ জাল। এরপরে কুজ্ঝটিকা, এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগজ্জীবন ইত্যাদি। এর পরের নিয়মটি হচ্ছে ত ও দ এর পরে তালব্য স থাকলে ত ও দ এর স্থলে চ এবং স এর স্থলে ছ উচ্চারিত হয়। কি বলছে? যদি ত ও দ এর পর তালব্য স থাকে তাহলে কি হবে? ত ও দ এর স্থলে চ, এবং তালব্য স এর স্থলে হবে ছ। যেমন উদ্যোগ শ্বাস,
তাহলে এখানে তয়ের পরিবর্তে কি হবে, চ হবে, এবং শয়ের পরিবর্তে কি হবে, ছ হবে। তাহলে চয় ছ, আর তার এই শয়ের সাথে কি রয়েছে, ব ফলা। তাহলে উদ যোগ শ্বাস, এটি যখন সন্ধি সাধিত শব্দটি আমরা পড়ব তখন হবে উচ্ছ্বাস। এখানে এই তয়ের পরিবর্তে বসেছে চ, এবং এই তালব্য শয়ের পরিবর্তে বসছে ছ, এবং এই তালব্য শয়ের সাথে যে ব ফলাটি রয়েছে এই ব ফলাটিও এখানে যুক্ত হয়েছে, অর্থাৎ উচ্ছ্বাস। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন চলশক্তি, এরপরে উচ্ছৃঙ্খল। চতুর্থ নিয়মটি হচ্ছে ত ও দ এর পরে ড থাকলে ত ও দ এর স্থানে ড হয়। যেমন উদ যোগ ডিন, উড্ডিন। এখানে ত এর পরে কি রয়েছে, ড রয়েছে, এবং এই কারণে এই ত এর জায়গায় ড ব্যবহৃত হয়েছে। এরকম আরো একটি শব্দ রয়েছে বৃহৎ ঢক্কা, বৃহৎ যোগ ঢক্কা, বৃহৎ ঢক্কা। পঞ্চম নিয়মটি হচ্ছে ত ও দ এর পরে হ থাকলে ত ও দ এর স্থলে দ ও হ এর স্থলে ধ হয়। তাহলে আমরা উদাহরণগুলো দেখলে আরো সুন্দর করে বোঝা যাবে। সেটি হচ্ছে যে উদ্যোগ হার, উদ্ধার। এখানে ত এর পরে কি রয়েছে, হ রয়েছে। তাহলে ত ও দ এর স্থলে হয়ের স্থলে কি হবে, ধ হবে। এখানে হয়ের জায়গায় কি হয়েছে, ধ, আর ত এর স্থলে হয় দ। তাহলে ত এর জন্য যদি ড হয় এবং হয়ের জন্য ধ হয়, তাহলে দুটো মিলে হয় দয় ধ। তাহলে উদ্ধার বানানে দেখো এখানে দয় ধ হয়েছে। ঠিক একই রকম পদ যোগ হতি, পদ্ধতি। এরকম আরো কিছু শব্দ রয়েছে, উদ্ধৃত, উদ্ধত, তদ্ধিত ইত্যাদি। এরপর যে নিয়মটি সেটি হচ্ছে ত ও দ এর পর ল থাকলে ত ও দ এর স্থলে ল উচ্চারিত হয়। যেমন উজ্জ্বলাস, উল্লাস। তাহলে এখানে ত এর পরে কি রয়েছে, ল রয়েছে। তাহলে এই তটা কিসে রূপান্তরিত হবে, লতে রূপান্তরিত হবে। তাহলে এই ত এর পরিবর্তে একটি ল এবং তারপরে এখানে ল রয়েছে, তাহলে দুটো ল মিলে হচ্ছে লয় ল, এবং তারপরে আকার এবং দন্তস সেটি ব্যবহৃত হয়েছে এখানে। তাহলে উজ্জ্বলাস কি হবে, উল্লাস। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন উদ্যোগ লেখ কি হবে, উল্লেখ। উদ্যোগ লিখিত কি হবে, উল্লিখিত। এরকম উল্লেখ্য, উল্লঙ্ঘন ইত্যাদি। এরপর আরো কিছু নিয়ম আমরা আলোচনা করব। যেমন ব্যঞ্জন ধ্বনি সমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি, কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, যেটি হচ্ছে জ। এরপর ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠধ্বনি, ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠধ্বনি হচ্ছে ব। ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি র, কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠধ্বনি ব থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। নিয়মটি অনেক বড়, মনে হতে পারে জটিল, কিন্তু আসলে জটিল নয়। উদাহরণগুলো দেখি আমরা। যেমন বাক যোগ দান, বাগদান। এখানে কয়ের জায়গায় কি হবে, এই বর্গের যে তৃতীয় সারিতে যে ধ্বনিগুলো রয়েছে সেই ধ্বনি হবে। এখানে নিয়মও কিন্তু এরকম একটি আমরা জিনিস লক্ষ্য করেছিলাম যে যদি এগুলো থাকে সেক্ষেত্রে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ ধ্বনি রূপে উচ্চারিত হয়। তাহলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো, আমরা ওই চিত্রে দেখেছি যে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে প্রথম সারির ধ্বনি, আর ঘোষ অল্পপ্রাণ কোনগুলো, এগুলো হচ্ছে 3 নম্বর সারির যে ধ্বনিগুলো রয়েছে, যেমন গ জ ড দ বা এগুলো। তাহলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়, অর্থাৎ ক থাকে কি হবে, গ, মানে প্রথম যে সারির ধ্বনিগুলো রয়েছে এই প্রথম সারির ধ্বনিগুলো তৃতীয় সারির ধ্বনিগুলোতে রূপান্তরিত হবে। তাহলে ক থাকলে ক হবে, চ থাকলে জ হবে, প থাকলে ব হবে, ঠিক এরকম। ত থাকলে দ হবে। এখানে স্বরযোগ যন্ত্র স্বরযন্ত্র উদ্যোগ ঘাটন, উদ্ঘাটন, উদ্যোগ যোগ, উদ্যোগ। এরপরে উদ্যোগ বন্ধন, উদ্বন্ধন। তারপর হচ্ছে তৎযোগ রূপ, তদ্রূপ। এরকম আরো কিছু শব্দ রয়েছে, দিগ্বিজয়, উদ্যম, উদ্গার, উদ্গীরণ, উদ্ভব, বাগজাল, সদ্গুরু, বাগদেবী ইত্যাদি। এরপরের নিয়মটি হচ্ছে ও ইয় মূর্ধন্য ন দন্ত ন ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শ ধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শ ধ্বনি কিংবা
নাসিক্য ধ্বনি হয়। যেমন দিক যোগ নির্ণয়। এখানে নিয়মটি একটু ভালো করে খেয়াল করো। অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি, ক থেকে ম পর্যন্ত এই 25 ধ্বনিকে স্পর্শধ্বনি বলে। আর অঘোষ অল্পপ্রাণ কোনগুলো? 1 নম্বর সারির ধ্বনিগুলো। তোমাদের মনে না থাকলে ওই চিত্রটি আবার দেখে নিতে পারো। অঘোষ অল্পপ্রাণ হচ্ছে 1 নম্বর সারির ধ্বনিগুলো, অর্থাৎ ক, চ, ট, ত, এগুলো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। তাহলে এই অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এর পূর্বে যদি কি থাকে, মানে ও, ইয়, ন, ন, ম, অর্থাৎ মূর্ধন্য ন, দন্ত ন এবং ম, এগুলো যখন পরে থাকে, তাহলে তার পূর্বে যদি অঘোষ অল্পপ্রাণ স্পর্শ ধ্বনি থাকে, তাহলে ওই অঘোষ অল্পপ্রাণ স্পর্শ ধ্বনিগুলো কি হবে? ওই বর্গের ঘোষ স্পর্শ ধ্বনি কিংবা নাসিক ধ্বনি হয়। তাহলে ঘোষ স্পর্শ ধ্বনি কোনগুলো? ঘোষ স্পর্শ ধ্বনি, এবং সেটি যদি অল্প প্রাণ হয় তাহলে 3 নম্বর সারি ধ্বনিগুলো, এবং নাসিক ধ্বনি কোনগুলো? পঞ্চম সারি ধ্বনিগুলো। অর্থাৎ দিক যোগ নির্ণয়, এখানে অঘোষ অল্প প্রাণ স্পর্শ ধ্বনি ক রয়েছে, এবং তারপরে কি রয়েছে? নির্ণয় বানানে এখানে প্রথমেই রয়েছে দন্ত ন, এবং এটি একটি নাসিক ধ্বনি। তাহলে এটা যদি থাকে, তাহলে এই ক এর জায়গায় হয় গ হবে, অথবা এই বর্গের যে নাসিক্য ধ্বনিটি রয়েছে উ, সেটি হবে। তাহলে দিক যোগ নির্ণয়, সন্ধিসাধিত শব্দটি হবে দিক নির্ণয় অথবা দিক নির্ণয়। এই ক্ষেত্রে আমরা পঞ্চম ধ্বনিটি বেশি ব্যবহার করে থাকি। যেমন এরপরে রয়েছে তৎযোগ মধ্যে। তো এখানে ত রয়েছে এবং তারপরে কি রয়েছে? ম রয়েছে। ম হচ্ছে নাসিক্য ধ্বনি, আর এই ত হচ্ছে অঘোষ অল্পপ্রাণ স্পর্শ ধ্বনি। তো অঘোষ অল্পপ্রাণ স্পর্শ ধ্বনির পরে যদি এই নাসিক্য ধ্বনিগুলোর যে কোনো একটি থাকে, তাহলে কিন্তু এই ত, এটি এই বর্গের যে শেষের ধ্বনিটি রয়েছে, অর্থাৎ নাসিক্য ধ্বনিটি রয়েছে, তাহলে ত বর্গের নাসিক্য ধ্বনি কোনটি? ত, থ, দ, ধ, দন্ত ন। ঠিক আছে? আর ঘোষ অল্প প্রাণ স্পর্শ ধ্বনি কোনটি এই বর্গের? ত, থ, দ, 3 নম্বর যে ধ্বনিটি রয়েছে সেটি। তাহলে তৎযোগ মধ্যে এই সন্ধিটি কি হবে? সন্ধি সাধিত শব্দটি হবে তন্মধ্যে বা তন্মধ্যে। আমরা এই শব্দটি বেশি ব্যবহার করি, তন্মধ্যে। লক্ষণীয়, এরূপ ক্ষেত্রে সাধারণত নাসিক ও ব্যঞ্জনী বেশি প্রচলিত, যেটি আমরা একটু আগে বললাম। যেমন বাক যোগময় বাংময়, তৎযোগময় তন্ময়, মৃৎ যোগময় মৃন্ময়, জগৎ যোগনাথ জগন্নাথ ইত্যাদি। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন উন্নয়ন, উন্নীত, চিন্ময়। এরপরে যে নিয়মটি সেটি হচ্ছে যে ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন সমযোগকা শঙ্কা, সমযোগ জয় সঞ্চয়, সমযোগতা। আমরা উদাহরণগুলো একটু বিশ্লেষণ করি। নিয়মটা বলছে যে ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। তাহলে এখানে ম রয়েছে এবং তারপরে যে ধ্বনিটি রয়েছে ক, তাহলে ক বর্গের নাসিক্য ধ্বনি কোনটি? ক, খ, গ, ঘ, উ। তাহলে এখানে কি হবে? সংখ্যা, সংখ্যা বানানে কিন্তু এখানে এই যুক্ত বর্ণটি বিশ্লেষণ করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে উ যোগ ক। এই ম কিন্তু উতে রূপান্তরিত হয়েছে। সম যোগ জয়, তো চ হচ্ছে তালব্য ধ্বনি। তাহলে এই তালব্য ধ্বনির যে নাসিক্য ধ্বনিটি রয়েছে, এখানে কিন্তু ময়ের পরিবর্তে সেটি হবে। তাহলে এই সঞ্চয় বানানে যে যুক্ত বর্ণ রয়েছে, এই যুক্ত বর্ণে কোন ধ্বনি রয়েছে? কোন নাসিক্য ধ্বনি? ইয়। ইয় কেন ব্যবহৃত হয়েছে? এই চ যে রয়েছে এখানে, এই চ হচ্ছে তালব্য ধ্বনি এবং এই ইয় হচ্ছে তালব্য ধ্বনির নাসিক্য ধ্বনি। এরপরে সমযোগ তাপ, সন্তাপ। এখানে তবর্গীয় ধ্বনির যে নাসিক্য ধ্বনিটি রয়েছে সেটি এখানে ব্যবহার করা হয়েছে। ত, থ, দ, ধ, দন্ত ন। এই দন্ত ন হচ্ছে ত বর্গের নাসিক্য ধ্বনি, অর্থাৎ এখানে সন্তাপ হয়েছে। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন কিম্ভূত, সন্দর্শন, কিন্নর, সম্মান, সন্ধান, সন্ন্যাস ইত্যাদি। বিশেষ জ্ঞাতব্য বা দ্রষ্টব্য, আধুনিক বাংলায় ময়ের পর কণ্ঠ বর্গীয় ধ্বনি থাকলে ম স্থানে প্রায় ম না হয়ে অনুসার হয়। যেমন সমযোগগত, সঙ্গত, অহমযোগকার, অহংকার, সমযোগখা, সংখ্যা। এরূপ সংকীর্ণ, সঙ্গীত,
সংগঠন, সংঘাত ইত্যাদি। এরপরে যে নিয়মটি সেটি হচ্ছে ময়ের পর অন্তস্থ ধ্বনি, অন্তস্থ জ, র, ল, ব এই ধ্বনিগুলো যদি থাকে, কিংবা শীর্ষ ধ্বনি যেমন স, মানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স কিংবা হ থাকলে ময়ের স্থানে কি হয়? অনুস্বার হয়। যেমন সংযোগ জম, সংযম, সংযোগ বাদ, সংবাদ, সংযোগ রক্ষণ, সংরক্ষণ, সংযোগ লাভ, সংলাপ, সংযোগ সয়, সংশয়, সংযোগ সার, সংসার, সংযোগ হার, সংহার। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন বারংবার, কিংবা, সংবরণ, সংযোগ, সংযোজন, সংশোধন, সর্বংসাহা, স্বয়ংবরা ইত্যাদি। ব্যতিক্রম একটি শব্দ রয়েছে সম্রাট। এরপরে যে নিয়মটি সেটি হচ্ছে চ ও জ এর পরে নাসিক ধ্বনি তালব্য হয়, যেমন যাচ যোগ না, যাচ না, রাজ যোগ নি, রাজ্ঞী, যজ যোগ ন, যজ্ঞ। নিয়মটা কি বলছে? চ ও জ এর পরে নাসিক ধ্বনি কি হয়? তালব্য হয়। তাহলে এই চ এর পরে যে নাসিক ধ্বনি, এখানে দন্ত ন রয়েছে, কিন্তু যাস্তা বানানে কিন্তু কি রয়েছে? ইও রয়েছে। আর ইওটি এসেছে এই নিয়মের কারণে, যেহেতু তার আগে চ রয়েছে আর তারপরে নাসিক ধ্বনি ব্যবহার করা হয়েছে, তাহলে এই চ বর্গের যে নাসিক ধ্বনিটি রয়েছে সেটি কিন্তু এখানে হবে। এরপরে রাজ যোগ নি, এখানেও কিন্তু নিয়ম ব্যবহার করা হয়েছে, জ যোগ ইও। এই দুটি ব্যঞ্জন ধ্বনি কিন্তু এখানে যুক্ত অবস্থায় রয়েছে। ঠিক একই রকম এখানে যজ্ঞ বানানে কিন্তু জ যোগ ইও রয়েছে, যদিও এখানে ন রয়েছে। এই ন ইওতে রূপান্তরিত হচ্ছে, কারণ কি? তার আগে জ রয়েছে। চ কিংবা জ যদি থাকে এবং তারপরে নাসিক ধ্বনি থাকে, যে নাসিক ধ্বনি থাকুক না কেন, এখানে কিন্তু চ বর্গের অর্থাৎ তালব্য ধ্বনির যে নাসিক ধ্বনিটি রয়েছে সেটি হবে। এরপরের নিয়মটি হচ্ছে দ ও ধ এর পরে ক চ ট ত প, ক ছ ঠ থ ফ এগুলো থাকলে দ ও ধ স্থলে অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়, যেমন তৎযোগ কাল, তৎকাল, ক্ষুৎযোগ পিপাসা, ক্ষুৎ পিপাসা। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন হৃদকম্প, তৎপর, তত্ত্ব। এরপর যে নিয়মটি সেটি হচ্ছে দ কিংবা ধ এর পরে দন্ত স থাকলে দ ও ধ স্থলে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়, যেমন বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল। এরকম তৎযোগ সম, তৎসম ইত্যাদি। এরপর পরের নিয়মটি হচ্ছে মূর্ধন্য ষ এর পরে ত বা থ থাকলে যথাক্রমে ত ও থ স্থানে ট ও ঠ হয়, যেমন কৃষ যোগ টি, কৃষ্টি, ষষ যোগ ধ, ষষ্ঠ। এরপরে বিশেষ নিয়মে সাধিত কিছু সন্ধি, আমরা সন্ধির উদাহরণ দেখব। বাংলায় কতগুলো শব্দ ব্যবহৃত হয় যাদের বিশেষ নিয়মে সন্ধি হয়, যেমন উদ্যোগ স্থান, উত্থান, সংযোগকার, সংস্কার, উদ্যোগ স্থাপন, উত্থাপন, সংযোগকৃত, সংস্কৃত, পরিযোগকার, পরিষ্কার। এরকম সংস্কৃতি, পরিষ্কৃত এই শব্দগুলো আমরা এখানে বলতে পারি। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে যে নিয়মহীন ভাবে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটি হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেমন ১ যোগ ১০, একাদশ। কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়, যেমন আ যোগ চর্য, আশ্চর্য, গো যোগ পদ, ঘোষপদ, বন যোগ পতি, বনস্পতি, বৃহৎ যোগ পতি, বৃহস্পতি, তৎ যোগ কর, তস্কর, পর যোগ পর, পরস্পর, মনস যোগ ঈশা, মনীষা, ষট যোগ ১০, ষোড়শ, ১ যোগ ১০, একাদশ, পতক যোগ অঞ্জলি, পতঞ্জলি। এবারে আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব। এই অধ্যায় থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, আমি কয়েকটি প্রশ্ন এখানে দিয়েছি। তোমরা চিন্তা করতে থাকো এই প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে। যেমন প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে জগৎ জীবন শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? ত যোগ ঝ, ত যোগ জ, দ যোগ জ, দ যোগ ঝ। এরপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক ধ্বনি তালব্য ধ্বনি হয়, যেমন অর্থাৎ নিচের কোন উদাহরণটি এই নিয়মের মধ্যে পড়ে? তৎযোগ রূপ, তদ্রূপ, সমযোগ তাপ, সন্তাপ, রাজযোগ নি, রাজ্ঞী, তৎযোগ কাল, তৎকাল। তোমরা চিন্তা করতে থাকো কোন উত্তরটি সঠিক।
3 নম্বর প্রশ্নটি হচ্ছে চিত যোগ ময় এর সন্ধিগত শব্দ কোনটি? চিতময়, চিস্ময়, চিন্ময় আর চিন্ময়। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? শুভেচ্ছা, প্রত্যেক, সংবাদ, অতীত। 5ম প্রশ্নটি হচ্ছে সুবন্ত শব্দটির যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা আজকেই আলোচনা করেছি এগুলো। শুভা যুগান্ত, শুভ যুগান্ত, শুভ যুগান্ত, সুপা যুগান্ত। এরপরে কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সংস্কার, তস্কর, পরস্পর, ষোড়শ। বিশেষ নিয়মে সাধিত সন্ধি আশ্চর্য, তস্কর, সংস্কার নাকি একাদশ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে উপরে যে নমুনা প্রশ্নগুলো এতক্ষণ আমরা দেখলাম এই নমুনা প্রশ্নগুলোর উত্তর তোমরা মন্তব্য করে লিখবে, এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। আজকের পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা জানিয়ে দিতে পারো নিচে মন্তব্যের ঘরে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নিরন্তর শুভকামনা।